বসে আছো, শুতে যাবে না? যাব, তুমি শুয়ে পড়ো না, আমি এই যাচ্ছি। শুয়েই তো ছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাচ্ছি, রাত তো বেশি হয়নি, সবে তো হোটেলে এলাম, এত তারা দিচ্ছ কেন? আহা, রাগ করো না। খালুদি বিয়ের যা ধকল গেল। বলছি তো যাচ্ছি। আচ্ছা, দূরে দেখো, ওই লোকটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ও এত রাতে স্নান করতে নেমেছে, এত রাতে সমুদ্রে নামলো কেন? নিশ্চয়ই বিদেশি কেউ হবে, ওদের রাতে স্নানের অভ্যেস আছে। চলো চলো, ঘরে চলো। আচ্ছা, এত বড় বড় ঢেউ, লোকটা যদি তলিয়ে যায়? কি যা তা বলছো? আরে ওরা ভালো সাঁতার জানে। তুমি কিচ্ছু জানো না, সাঁতার জানা একজনকে আমি দেখেছি, সে ডুবে গিয়েছিল আমারই চোখের সামনে। মরবার সময় বারবার চিৎকার করে বলছিল, আমাকে বাঁচাও বাঁচাও, নুলি আমাকে বাঁচাও। নুলি ওরা ঝাঁপও দিয়েছিল, বাঁচাতে পারেনি, নিয়ে এসেছিল মৃত মানুষটাকে। এও মরে যাবে, দেখো কি হবে তাহলে, এও মরে যাবে, লোকটা নিশ্চয়ই আমাদের সামনেই মরে যাবে। এই নিতা, তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? চলো চলো, ঘরে চলো, এসব আর দেখতে হবে না। চলো চলো বলছি। না না না, ওই লোকটা শেষ অব্দি কি হয় আমি দেখেই ছাড়বো। তুমি একটা কাজ করো না, তাড়াতাড়ি হোটেল থেকে বেরিয়ে লোকটাকে ডাঙায় উঠতে বলো না গো। হ্যাঁ, যাও না, দাঁড়িয়ে আছো কেন? যাও, লোকটা ডুবে যাবে যে। ও কি বাঁচাও বাঁচাও ওকে। কি বলছো তুমি? আমি তো সমুদ্রে গিয়ে ওকে উঠে আসতে বলবো, ও ঠিক উঠে আসবে। তুমি যাবে কিনা বলো, না হলে আমি যাব। আমি কোনো কথা শুনতে চাই না, যাও বলছি, যাও আরে যাও তোমার কি প্লিজ। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? মাথা খারাপ তোমার, না হলে একটা লোক ডুবে যাবে জেনেও তাকে বাঁচাতে চাইছো না? আহ, আশ্চর্য, এ তো মহা মুশকিলে পড়লাম। সারাটা রাস্তা জার্নি করে এলাম, কত ধকল গেল, এখন আবার এইসব ঝামেলা। তুমি যাবে কিনা, যাও বলছি, তাড়াতাড়ি, লোকটা ডুবে যাবে, ওকে বাঁচাও বাঁচাও, ওকে বাঁচাও বাঁচাও। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু, আসতে পারি? আসুন, বলুন আপনার সমস্যা কি? ডক্টর রায়, সমস্যাটা ঠিক আমার নয়, আমার স্ত্রীর। ও আচ্ছা, তা বলুন বিষয়টা কি? তা উনি কি এসেছেন? না না, ওকে আনা যাবে না। প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কিছুতেই আসতে রাজি হয়নি। তাহলে বিষয়টা কি বলুন? সপ্তাহখানেক আগে আমি বিয়ে করেছি। আচ্ছা, এ তো আনন্দের কথা। বিয়ে মিটলেই আমরা পুরী যাই হানিমুনে। আচ্ছা, বেশ। ওখানে পৌঁছে প্রথম দিন রাতে হোটেলের বারান্দায় বসে ও সমুদ্র দেখছিল। তারপর তারপর তারপর? সমুদ্রে রাতে একজন বিদেশি স্নান করছিল। সেটাও দেখতেই ওর মনে হয় লোকটা নাকি ডুবে যাবে। ওই জোর করে লোকটাকে রেস্কিউ করার জন্য সমুদ্রে পাঠিয়েছিল। নিচে নেমে যখন সেখানে পৌঁছালাম, লোকটাকে খুঁজে পেলাম না। ফিরে এসে কথাটা বলতেই ও হাউমাউ করে কেঁদে ফেললো, চিৎকার করে বলতে আরম্ভ করলো, ও নিশ্চয়ই মরে গেছে, ও নিশ্চয়ই মরে গেছে। আচ্ছা ডাক্তারবাবু, এটা কি কোনো ফোবিয়া টাইপের কিছু? আপনারা ওখানে কদিন ছিলেন? ছিলাম না, পরের দিনই ভুবনেশ্বরে এসে ট্রেন ধরে কলকাতায় ফিরে আসি। অফিসে আর জয়েন করেছি। অফিসেই আপনার কথাটা জানতে পারলাম, আর ওই ঠিকানাটাও। ওর ওর পাস হিস্ট্রি কিছু জানেন? কাগজে বিজ্ঞাপন থেকে আমাদের বিয়ে হয়েছিল, আর বিয়ের পরেই দিনে হানিমুনে গেলাম, গিয়ে এই বিপত্তি। আমাদের কি আরো খোঁজ নেওয়া উচিত ছিল? খোঁজ? হাসলেন যে? ও বিয়ের আগে অনেকেই একটু খোঁজ টোজ নেয় বটে, কিন্তু আলটিমেটলি ওতে কোনো লাভ হয় না। বিয়েটা হলো অনেকটা জুয়ো খেলার মতো। বাদ দিন এসব কথা, কাম টু দ্য পয়েন্ট। আপনি কি সত্যিই আপনার স্ত্রীকে সুস্থ করতে চান? অবশ্যই। কেন, মানে এ কি বলছেন আপনি? হ্যাঁ, না মানে এরকম ভাবছেন না তো যে শ্বশুর বাড়ি আপনাকে ঠকিয়েছে? ছি ছি ছি, এসব কি কোনো শিক্ষিত মানুষ ভাবতে পারে? তাছাড়াও লেখাপড়া বিস্তর, একাডেমিক ক্যারিয়ার দুর্দান্ত।
আমি না যে করেই হোক ওকে ভালো করতে চাই, এই ট্যালেন্টকে আমি হারাতে চাই না। রাজি করাতে পারবেন? হ্যাঁ, মানে মানে এখানে নিয়ে আসতে? ও ভীষণভাবে চেষ্টা করব, কিন্তু ডক্টর রায় আপনি একটা উপায় বাতলে দিন, কিভাবে ওকে এখানে নিয়ে আসবো। আপনি না শুধু ওকে নয়, আমাকেও বাঁচান। নতুন জীবনের শুরুতে এরকম একটা ধাক্কা আমি কাল ফেলেছি, ভেতরে ভেতরে একেবারে বিধ্বস্ত। কি হলো আমার জীবনে? একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেওয়ার অবস্থায় আছেন? আছি। বলুন, কি জানতে চান? আজ যে অফিসে হুট করে জয়েন করলেন, কেউ কিছু প্রশ্ন করেনি? ইঙ্গিত দিয়ে ধাক্কাও পড়েছে, কিন্তু আমার এই বিধ্বস্ত অবস্থা দেখে কি আর খুব একটা বেশি এগোয়নি। কিন্তু কেসটা হাতে নিলে আমাকে যে বেশ একটু এগোতে হবে। মানে মানে যা যা জিজ্ঞেস করব সব সঠিক উত্তর দিতে হবে। জানেন তো, ডাক্তার উকিলদের কাছে সব খুলে বলতে হয়। জানি। বলুন, কি জানতে চান? কিন্তু ডাক্তারবাবু, ও সুস্থ হয়ে উঠবে তো? অবশ্যই সুস্থ হবে। তার আগে বলুন, উনি মানে আপনার স্ত্রী রাতে ঠিক করে ঘুমোয় তো? কি করে বলবো কটা রাতই বা পেলাম, বলা যায় একটা বা দুটো রাত আতঙ্কেই কেটে গেল। বউ ভাতের দিন? ওটা ওটা আমারই দোষ। টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তবে কাল রাতে হঠাৎ ভোরের দিকে টের পেলাম আমার গায়ে ওর হাত। ওই ঠিক যেমন করে লোকে মানুষের টেম্পারেচার থাকে, ঠিক সেইভাবে পাঞ্জাবির মধ্যে হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল। আপনি কি চেপে গিয়েছিলেন? হ্যাঁ, প্রথমে আমি একটু ভুলই বুঝেছিলাম। ভাবলাম ভাবলাম কি ভাবলেন বলুন তো ঠিক করে। কিন্তু আমি পাশ ফিরতেই ও উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না না না। আচ্ছা, উনি দেখতে কেমন? ছবি দেখবেন, আমার মোবাইলে আছে। এই এই- এই দেখুন দেখুন দেখুন। আপনি তো ভাগ্যবান। একে শিক্ষিতা, তার উপর সুন্দরী, নিশ্চয়ই একমাত্র মেয়ে। ঠিক ধরেছেন ডক্টর রায়, আপনি না আমাদের বাঁচান। আমি ডুবে যাব, কারোর কাছে মুখ দেখাতে পারবো না। কে বললো আপনি ডুবে যাবেন? তাহলে? আমি আপনার স্ত্রীর সাথে একান্তে কথা বলতে চাই। কিন্তু ওকে তো এখানে আনাই যাবে না। এই এখানে আসার আগে ওকে টেলিফোনে একবার বলেও ছিলাম, ও জাস্ট উড়িয়ে দিল। বললো আমি কি পাগল? ঠিক ধরেছেন। বেশ, উপায় বলে দিচ্ছি। আপনি আমাকে আপনার বন্ধু ভাবুন, আপনার কলেজের বন্ধু। মানে? মানেটা খুব সোজা। বলুন, বিদেশ থেকে আমার বন্ধু এসেছে আজকে, বিয়ের দিন আসতে পারেনি, দু একদিনের মধ্যেই মুম্বাই চলে যাবে, তাই দেখা করতে বলেছে। আপনার কলেজের বন্ধু, আমরা ওর সামনে তুই তুই করেই কথা বলব। আপনি কিছুক্ষণের জন্য ওকে আমার কাছে দিয়ে কোনো একটা ছুতোয় একটু বাইরে ঘুরে আসবেন, আমি ঠিক আলাদা করে কথা বলে নেব। কি বলছেন? চেনা নেই, শুনো নেই, ও যদি থাকতে না চায়? কি বলছেন? ও চাইবে না কেন? নাকি আপনি চাইবেন না? ভুলে যাবেন না, আমি কিন্তু একজন ডক্টর। ছি ছি ছি, এ কি বলছেন ডক্টর রায়? আমি বাড়িতে একাই থাকি। ও, আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। ডক্টর রায়, আপনি? জানেন, সবাইকে চেষ্টা করেছি সংশোধন করার, একেবারে পারিনি যে তাও নয়, কিন্তু ঘরের লোককেই পারিনি। ও লন্ডনেই থাকে, আমিও মাঝে মাঝে যাই, এই পর্যন্ত বন্ডিংটা ঠিক গড়ে ওঠেনি। তার কারণ আমার সাবঅর্ডিনেটরা সবাই সুন্দরী মহিলা। যাক বাদ দিন, কাল সন্ধ্যেবেলা চলে আসুন। তোমার ফিরতে এত দেরি হলো? পথে ভিড় ছিল? না না, ভিড় কেন থাকবে, অফিসে কাজ একটু বেশি ছিল। আরে দূর, আমি কি হয়তো জানতে চেয়েছি? যাই, আগে তোমার চা জল খাবারটা নিয়ে আসি। ও সব পরে হবে। এত গুণ তোমার, তুমি না যে কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে পারতে। আমি কিচ্ছু করবো না, আমি শুধু তোমার জন্য,
আর তোমার সংসারটা গুছিয়ে করবো, ব্যাস। কিছু আর করিব না নিচে। তার মানে অন্য মানুষ তোমার থেকে কিছু পাবে না? বাবা, তুমি কি আমাকে নিবেদিতা হতে বলছো? নাও নাও, হাত মুখ ধুয়ে নাও তো, জামা কাপড় এনে দিচ্ছি, চেঞ্জ করে একটু স্থির হয়ে বসো, চা দিচ্ছি। এই আমি এলাম বলে। আচ্ছা। আহ, অপূর্ব! কি চা বানিয়েছো! মনে হচ্ছে দার্জিলিং এ বসে আছি। এই শোনো, এই টেবিলগুলো কি বানিয়েছিল? কেন, এগুলো বানানো আর কি এমন হাতি ঘোড়ার কাজ? তুমি তো দেখছি সবই পারো। আচ্ছা, কাল রাতে গায়ে হাত দিয়ে কি দেখছিলে? কি? উত্তর দাও, নাকি লজ্জা পাচ্ছ? ও, এতক্ষণে বুঝলাম এত কেন তেল দিচ্ছিল। প্রথমে জিজ্ঞেস করলেই হতো। মোটেই না, যা যা বলেছি সব আমি মন থেকেই বলেছি। কিন্তু তুমি আমায় বলো, মাঝরাতে ওরকম করছিলে কেন? শুনবে, সারা জীবন না আমি ঠাকুমার কাছেই শুতাম, মা বাবা অন্য ঘরে। সে তো অনেকেই শুয়ে, তাতে কি হলো? হ্যাঁ, শুতামও তো তাই। একদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখলাম আমার হাত দুটো ঠান্ডা অসাড় হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ মনে হলো ঠাকুমার শরীরটাও বরফের মতো ঠান্ডা। চিৎকার করে ঠাকুমাকে ডাকলাম, মা বাবা ছুটে এলো, ডাক্তার ডেকে আনা হলো। পাড়ার ডাক্তার এসে বললেন অনেক আগেই ঠাকুমা মারা গেছেন। তারপর থেকে মার পাশে শুতাম, আর মাঝরাতে থেকে থেকে মার গায়ে হাত দিয়ে দেখতাম ঠান্ডা কিনা। ও হো হো, এই জন্য গায়ে হাত দিয়ে দেখছিলে? এই শোনো না, রাতে না হয় ভূতের ভয় করে, কিন্তু সন্ধ্যেবেলায় তো আর... এ, আহ, ছাড়ো ছাড়ো বলছি, কি কি যে করো না, কেউ এসে পড়বে তো। এসে পড়ুক, আমি কি বেপাড়ার শিউলিকে... শিউলিটাকে? শিউলিকে? আরে ওটা একটা কথার কথা। শোনো না, কাল আমার বন্ধু লন্ডন থেকে আসছে, পরেও মুম্বাই চলে যাবে। আগামীকাল সন্ধ্যায় ওর বাড়ি একটু যেতেই হবে, নেমন্তন্ন করেছে, চা আর ডিনার। সে কি, কাল তো আমাদের মার কাছে যাওয়ার কথা, কিন্তু শিউলিটাকে? মানেটা কি? তুমি কি সিরিয়াস হচ্ছ নাকি? আরে ওটা তো বললাম একটা কথার কথা। না, কথার কথা নয়, সত্যি করে বলবে। আমি সব বুঝি, বলো বলো আমাকে। কি আশ্চর্য নিতা, তুমি কি ঠাট্টাও বোঝো না? শিউলি বলে কেউ নেই। বোঝাই যাচ্ছে, কেউ তো একজন আছে। হঠাৎ এই নামটাই বা তোমার মনে এলো কেন? সত্যি করে বলো, না বললে কিন্তু কাল আমি তোমার বন্ধুর বাড়ি কিছুতেই যাব না। হ্যাঁ, আচ্ছা, আমাদের অফিসে কাজ করে, আমার সঙ্গেই চাকরি করে, শিউলি দাস। ওর নামটা মুখে ভাষায় হঠাৎ এসে গেল, কারণ ও আমার প্রজেক্টেই কাজ করে, তাই। কতটা বন্ধুত্ব, সব খুলে বলো, আরে কতটা বন্ধুত্ব? দূর বাবা, তুমিও যেমন, ওরকম অনেক শিউলি আমাদের অফিসে আছে। একসঙ্গে কাজ করলে একটা বন্ধুত্ব তো গড়েই ওঠে। তাছাড়া ও বিবাহিতা, ঘর সংসার আছে। ছাড়ো তো, এসব দিন আবার ঘর সংসার, নিজের স্বামীকে ট্যাকে গুজে অন্য জায়গায় নিজের সুবিধা মতো সব ঢং করে বেড়ায়। নিশ্চয়ই অফিসে তোমার কাছ থেকে কোনো সুবিধে নেয়। আহা, তা কাজকর্ম করিয়ে নিতে গেলে সুবিধা তো দিতেই হবে, তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়, বাড়িতে বাচ্চা আছে। বুঝেছি, আর বলতে হবে না। তোমার অফিসে গিয়ে ওই মেয়েটার সঙ্গে আমি দেখা করব। এক মুহূর্তে তুমি পাল্টে গেলে নিতা, তুমি কি বলছো এসব? মানে তুমি কাল আমার বন্ধুর বাড়িতে যাবে না? যাবো না কে বলেছে? যাবো তো নিশ্চয়ই, ও। কিন্তু তোমার অফিসেও একদিন যাবো। সে কি? আচ্ছা, বউ ভাতের দিন ওই তোমার শিউলি এসেছিল অফিসের টিমের সঙ্গে? না। বাহ, চমৎকার, মিলে গেল, একদম 10-এ 10। কালকে তুমি ফোনটা তোমার বাড়িতে রেখে যাবে, সব কটাকে ধরে ফেলবো, তারপর যা ছাড় দেবো না। কি বলছো তুমি এসব? আমার মান সম্মান নেই? আমার মান সম্মানটা কে দেখবে বলো, কে দেখবে? নিতা, নিতা শোনো লক্ষ্মীটি, আমার কথা একটু শোনো। বাড়িতে এখনো লোকজন আছে, ওরা কি ভাববে? বিয়ে হতে না হতে এত ঝগড়া। এমনিতে হানিমুন পুরো না থেকে চলে এলাম, এসে এক গাদা মিথ্যে কথা বললাম, কি ভাববে বলো তো? শান্ত হও, শান্ত হও। তোমার আর কতগুলো শিউলি আছে তুমি বলবে, সত্যি করে বলবে। নিতা, এভাবে তুমি আমাকে অসম্মান করতে পারো না। চুপ করো, একটু চুপ করো। তুমি তো
তুমি তো দেখছি সন্দেহবাদীগ্রস্ত। হ্যাঁ ঠিক ধরেছ, সন্দেহ বাতিগ্রস্ত, সন্দেহবাদী। জীবনে অনেক ঠকেছি আমি, আর ঠকতে চাই না। আমি পারবো না আর ঠকতে। তোমাকে তোমাকে ধরেই আমি বাঁচতে চাই, তোমাকে ধরেই আমি বাঁচতে চাই। বাঁচাবো। আমি বাঁচতে চাই, তোমাকে বাঁচাবার জন্য আমি সব কিছু করবো মিতা। বাঁচতে চাই, বাঁচতে চাই। আচ্ছা, তুই আমাকে তোর বউয়ের মৃত্যু ভয় প্রসঙ্গে যা বলেছিস সেটা নিয়ে এবারে। এই শোন না, একটা কথা বলবো। মানে একদম খেয়াল ছিল না রে, একটা ছোট্ট মিটিংয়ের কথা একেবারে ভুলেই গেছিলাম। আমি যাবো আর আসবো। মিতা ততক্ষণ এখানে থাকুক, তুই মৃত্যু ভয়টা নিয়ে এইসব জ্ঞান ট্যান দিয়ে ওকে। আমি চলি, এই যাবো আর আসবো মিতা। মানে কি বলছো তুমি এসব? ওই আগে তো বলোনি পেছনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি এলে কেন এখানে? আর এলেই যদি, তাহলে আমাকে আনলে কেন? সে কি রে, আমি এদিকে তো খাবার দাবারের অর্ডার দিয়েছি। আরে তুই এরকম করছিস? আমি তো বললাম এই মিটিংটার কথা আমার খেয়ালই ছিল না। তুই অন্তত একটু কনসিডার কর। উনি কনসিডার করলেও আমি করবো না, আমি তোমার সঙ্গে যাব। আমরা অন্য একদিন আসবো রায়দা। আর তাছাড়া প্রাথমিক পর্বে চা খাওয়া তো আমাদের আজ হয়েই গেল, আলাপ পর্বও শেষ। ওসব মৃত্যু ফিত্যু নিয়ে আলোচনা অন্য একদিন হবে, আমার কেমন? আমার কিন্তু আপনাকে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনি যাবেন না, বসুন। শুভ, তুই যা, ঘুরে আয়। কিন্তু ও যে থাকতে চাইছে না। সেটা আমি বুঝবো, যা তুই ঘুরে আয়। ঠিক আছে নিতা, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে, দেরি হলে কিন্তু। কি, আমি আপনাকে জোর করে আটকালাম নাকি? না, ওই যে বললে ইন্টারেস্টিং, তাতেই মনে হলো ঠিক আছে, দেখলেই চাই। 1 ঘন্টার তো ব্যাপার। গুড, দ্যাটস লাইক এ গুড লার্ন। ওসব বাদ দিন, বলুন তো কেন ইন্টারেস্টিং মনে হচ্ছে? আসলে আপনাকে দেখেই আমার মনে হলো আপনার কিছু সমস্যা আছে। কেন? আপনাকে কি শুভদীপ কিছু বলেছে নাকি? তা কেন বলবে? ইনফ্যাক্ট এখানে এসে আমিই তো প্রথমে ওকে ফোন করলাম, এবং যেহেতু আমি মুম্বাই চলে যাব, তাই আপনাদের চায়ের নেমন্তন্ন করলাম। আচ্ছা, গিফটটা পছন্দ হয়েছে? কি করে জানলে ওই নীল রঙের শাড়ি আমার পছন্দ? আন্দাজ করেছি। পুরীতে গিয়েই নীল সমুদ্রের দিকে তাকিয়ে হাঁ করে বসেছিলেন। পুরীর ঘটনাটা টেলিফোনে শুভ আমাকে বলেছে। পুরী যাওয়াটা শুনে নিয়েছেন তাহলে? শুভকে ফোন করে সব জানতে পারি। আচ্ছা, আপনি আগে চিনতেন ওকে? না, পেপার দেখে দিয়ে। কেমন লাগছে শুভকে? ভালো মানুষ, তবে ওই 2-4 পিস মহিলা বন্ধু কিন্তু ওর আছে। সে তো আপনারও আছে। হোয়াট? কে বললো আপনাকে? শুভ বললো? একে শিক্ষিতা, তার উপর সুন্দরী। এখন তো সুন্দরী মেয়েরা স্কুল লাইফেই পার্টনার পেয়ে যায়। আপনি নিশ্চয়ই ব্যতিক্রম নন। সত্যি করে বলুন, কি হলো, কথা বলছেন না কেন? কথা না বললে আমরা 1 ঘন্টা কাটাবো কি করে? আপনি না খুব ভালো কোদাল চালাতে পারেন। মানে মনের মাটির কোদাল খুঁড়তে পারি। ইয়েস। তো বিদেশে কি করেন, ব্যবসা ট্যাবসা? বলবো বলবো, ওই ধরনেরই কিছু একটা তো করি, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা যে এখনো পাইনি। ছিল একজন দীপ চ্যাটার্জি, এক শহরেই থাকতাম, অনেক দিনের প্রেম, স্কুল লাইফ থেকে ইউনিভার্সিটি, তারপরেও তাকে নিয়েই ছিল আমার স্বপ্ন। এখন তার অবস্থান কোথায়? মঙ্গল গ্রহে। আপনার জীবনেও তাহলে আরো গল্প আছে। গল্প বললেও কম বলা হবে, মহাকাব্য হয়ে গেছে আমার জীবন। সেটা 1 ঘন্টার মধ্যে বলা যাবে না। সেই মানুষটি সম্পর্কে একটু বলুন না। দীপ রূপে বলেছিল, এক কথায় ব্যতিক্রমী বলতে পারেন। তার পড়াশোনা আকাশ ছোঁয়া, আর সৌন্দর্য গ্রিক ভাস্কর্যকেও হার মানায়। কিন্তু নিজেকে সামলাতে পারলো না, জানেন? বহু নারী পতঙ্গের মতো তার উপর ঝাঁপিয়ে পড়তো। সে শুধু সবাইকে নষ্ট করতো আর বুদ্ধি খাটিয়ে অসৎ উপায় কোটি কোটি টাকা রোজগারের নেশায় মেতে উঠল। অবশেষে পুলিশের জালে ছড়িয়ে নিজের মৃত্যু ডেকে আনলো। আমার মাও জানেন ওর টাকার কাছে হার মেনেছিল।
রাজকুমার আসবে। শুভ এসব জানে? না, ওরা এসব জানার অবকাশ কোথায় হলো? আচ্ছা, মায়ের কথা কি যেন বলছিলেন? মা অন্যায় কাজগুলোকে আমাকে মানিয়ে নিতে বলতো, বাবাও মার দাপটে চুপ করে থাকতো। চলে যাওয়ার পর মার টর্চার বেড়েই চলছিল আমার উপর। বাড়িতে আমি আর টিকতে পারছিলাম না, তাই এই বিয়েতে রাজি হয়ে গেলাম, শুধু মুক্তি পাবো বলে। সে দেখি এই ছেলেরও অনেক মেয়ে বন্ধু। এখন তো যুগটাই এরকম, বাইরে বেরোলেই দেখবেন ছেলে মেয়ে একসাথে সমান তালে কাজ করছে। আচ্ছা, আপনি তো ইউনিভার্সিটিতে পড়েছেন, সেখানে তো ছেলেদের সাথেই পড়াশুনো করেছেন। ছেলে বন্ধু কি আপনার ছিল না? কিন্তু ঘনিষ্ঠতা তো একজনের সঙ্গেই ছিল। আপনি কি করে জানলেন যে শুভর আরও কারোর সাথে ঘনিষ্ঠতা আছে? এটা আপনি মনে মনে ভেবে নিয়েছেন, তাই না? হতেও পারে। এটাই আপনার রোগ। এই রোগের বশবর্তী হয়েই আপনি সেই সব মেয়েদের প্রতি হিংস্র হয়ে ওঠেন। আমি কিন্তু অনেক কিছু হারিয়ে শুভর কাছে এসেছি, আর যেন আমাকে কিছু হারাতে না হয়। বৌরানী, হুট করে কারো প্রতি কি বলে ডাকলে? বৌরানী, এই নামেই আপনাকে মানায়। কি সুন্দর একটা নাম দিলেন। বৌরানী, সব মানুষের মধ্যেই কিন্তু একটা আলো আছে। এই দেখুন, আজ আলোর উৎসব, চারিদিকটা কেমন আলোয় সেজে উঠেছে, অথচ এই শহরটাতেই দেখুন কত অন্ধকার। খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, অথচ পাশাপাশি দেখুন কত আলো। কিন্তু দ্বীপ চলে যাওয়ার পর আমি সব কিছুতেই যে অন্ধকার দেখি। আমার নিজের ভিতরেও একটা অসীম অন্ধকার। কে বলেছে বৌরানী? কে বলেছে এ কথা? আপনার মনের মধ্যেও কি ভয়ঙ্কর আলো আছে আপনি নিজেই জানেন না। একটা দ্বীপ অন্ধকারে তলিয়ে গেছে, তাই বলে বাকি সব দ্বীপ অন্ধকারে থাকবে এ কথা আপনাকে কে বলল? আপনি নিজেই জানেন না আপনার মধ্যে কত ওয়াটের আলো জ্বলছে। চারপাশের মানুষগুলোকে দেখুন, একটু খুঁটিয়ে দেখুন, সকলের মধ্যেই সেই আলো জ্বলছে। পরিবেশ পরিস্থিতির গুণে হয়তো কখনো কখনো কারো জীবনে অন্ধকার নেমে আসে। দোহাই, তাদের ঘেন্না করবেন না। আপনার ঠাকুমা মারা গেছেন আপনার পাশে, আপনার বিছানায়। সবার ঠাকুমা কিন্তু এভাবে মারা যান না। আচ্ছা, আপনাকে যখন তখন মৃত্যু ভয় পেতে হবে কেন? অন্ধকার, মৃত্যু এসব তো থাকবেই। এতে কি পৃথিবীর সৌন্দর্য এতটুকু টাল খেয়েছে, নাকি পৃথিবীটা পুরোপুরি শয়তানদের দখলে চলে গেছে? ভালো কি কিছুই নেই? আচ্ছা, রবীন্দ্রনাথ পড়েননি? তব মৃত্যু মন্দাকিনী নিত্য ঝরি ঝরি তুলিতেছে সূচি করি মৃত্যু স্নানে বিশ্বের জীবন। আচ্ছা, জীবনের সম্পূর্ণতা জীবন এবং মৃত্যু উভয়ের মেলবন্ধনে। অ্যাক্সিডেন্টের ভয়ে আপনি ট্রেনে প্লেনে চড়বেন না, সমুদ্রে নামবেন না, তা কি করে চলবে? চোখ ভরে দেখুন কি অসীম সৌন্দর্য এই পৃথিবীতে। বাস্তবের ক্ষুদ্র কলুষ ভাবনায় কে কোথায় কার সঙ্গে মিলল, কোথায় কে হুট করে মরে যেতে পারে, এইসব ক্ষুদ্র ভাবনা আর জয় হোক আপনার মতো শিক্ষিতাকে মানায় না বৌরানী। চারিদিকটা আবার চেয়ে দেখুন, কত আলো, আলো আর আলো। কি আমার বউকে একা পেয়ে খুব গল্প হচ্ছে, হ্যাঁ? দারুণ।